12 শতাধিক বক্ষব্যাধি বিশেষজ্ঞ নিয়ে 8ম আন্তর্জাতিক লাং হেলথের উপরে কনফারেন্স হচ্ছে, যেটি আয়োজন করেছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। এই বিষয়ে পালমোকন 2025 ফুসফুসের স্বাস্থ্য এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার আলী হোসেন, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এবং অনুষ্ঠান শুরুর আগে আপনাদের জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সহযোগিতা করছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, বাংলাদেশ লাং ফাউন্ডেশন এত বড় একটি প্রোগ্রাম যে আয়োজন করেছে বা করছে, মানে এটির পেছনের প্রস্তুতি আসলে কত দিনের? এই প্রস্তুতি তো আমাদের অনেক দিনের। আসলে আমরা যখন শুরু করি, এটা হচ্ছে অলমোস্ট 2007 সাল থেকে শুরু করি। আমরা ধীরে ধীরে এই পর্যায়ে এসেছি। প্রথমত আমরা এত বেশি চিকিৎসক একসাথে করতে পারতাম না। তখন প্রথমে হয়তো 400-500 এইভাবে রেজিস্ট্রেশন, এটা ন্যাশনাল পর্যায়ে হতো, শুধু এক্স্যাক্টলি ন্যাশনাল পর্যায়ে হতো। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে ন্যাশনাল পর্যায়ে হলে অনেক ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশন থাকে। আমরা অনেক এক্সপার্ট পাই না, আমাদের অনেক স্টুডেন্ট অনেক জানতে চায়, সেগুলো আমরা উত্তর দিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে এটাকে যদি আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্স করি, তাহলে ইন্টারন্যাশনাল স্পিকাররা আসবে, আমাদের চিকিৎসকরা নিজেদেরকে আপডেট করতে পারবে। ওটা চিন্তা করেই কিন্তু আমরা এটাকে প্রতি 2 বছর পর পর ইন্টারন্যাশনাল কনফারেন্স করে থাকি। এবং সারা পৃথিবী থেকে স্পিকারদেরকে আমরা নিয়ে আসি, যারা ওয়ার্ল্ডের একেবারে রিনাউন্ড স্পিকার, তাদেরকে আমরা নিয়ে আসি। তারা হাতে কলমে আমাদের চিকিৎসকদেরকে শিক্ষা দিয়ে থাকেন। এখানে তরুণদের অংশগ্রহণ এই 1200 চিকিৎসকের মধ্যে কত বেশি, বা আপনারা যখন তরুণ ছিলেন তখন কতটা আসলে এই সুযোগ পেয়েছেন নাগালে বসে এই ধরনের ট্রেনিং পাওয়া, আর এখন তাদের জন্য কত বেশি সুবিধা হলো? আমরা যখন তরুণ ছিলাম তখন আসলে এই ধরনের কোনো কনফারেন্স হতো না খুব একটা। এখন আমরা নিজেরা তখন উপলব্ধি করেছিলাম যে এই ধরনের শিখতে হলে বিদেশে যেতে হবে, বিদেশ যাওয়া তো সর্বপক্ষে সম্ভব না। তখন আমরা নিজেরা ঠিক করলাম যে দেশে বসে কীভাবে ইয়াং জেনারেশনকে শিক্ষিত করে তোলা যায়, সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমাদের এই আয়োজন। সেই জন্য আমরা প্রতি 2 বছর পর কনফারেন্সটা করে থাকি। আমরা চেষ্টা করি পৃথিবীর যিনি বেস্ট এই রেসপিরেটরি মেডিসিনের বিভিন্ন সাবজেক্টের, তাদেরকে একত্রিত করার জন্য, এবং তাদেরকে আমরা হাতে সময় নিয়ে আসতে বলি। তারা একজন প্রায় 4 দিন 5 দিনের জন্য এই দেশে আসেন, এবং আমাদের চিকিৎসকদেরকে তারা ওয়ার্কশপ করে, ছোট পরিসরে ওয়ার্কশপ করে হাতে কলমে শিখিয়ে দেন। অ্যাট দ্য সেম টাইম এই প্লেনারি লেকচার দিয়ে এনরিচ করেন। এবারের যে স্কেডিউল, নানা ধরনের প্রশিক্ষণ আসলে হচ্ছে, বা অনেক স্পিকাররা কথা বলছেন, একেবারে নতুন কি আপনার কাছে মনে হয়? এবার অনেক কিছুই নতুন। যেমন ইন্টারভেনশনাল পালমোলজিতে আমরা অনেক কিছু শিখেছি। এবার অনেক দূর এগিয়ে গেছে পৃথিবী, যে এখন লাংয়ের যে টিউমার, যেটা শ্বাস নিতে হয়, সেটাকে অপারেশন না করেও নিয়ে আসা যায়। এবং যে বুকে যে পানি জমে, সেখানে অপারেশন না করেও পানিটা বের করা সম্ভব। এবং আজকাল ফ্লুরোস্কোপি মেশিন দিয়ে লাংয়ের বাইরে পর্দাটাকে দেখা যায়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রক্ত যাচ্ছে, কাশির সাথে রক্ত যাচ্ছে, বন্ধ করা যাচ্ছে না, সেই কাছ থেকে ইন্টারভেনশন করে সেটা বন্ধ করে দেওয়া যায়। এগুলো খুবই নতুন প্রযুক্তি একেবারে। পাশাপাশি এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিভাবে রেডিওলজি এক্সরে করে সেটাকে ইন্টারপ্রিটেশন করা যাবে, সেটা আমরা দেখতে পেলাম। শুধু তাই নয়, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনডিউসড এক্সরেটা এত বেশি ছোট, এটা কোনো ইলেকট্রিসিটি লাগে না, ইন্টারনেট লাগে না, এটাকে ইজিলি রিমোট এরিয়াতে নিয়ে এক্সরে করে ইন্টারপ্রিটেশন করা সম্ভব। এই দুটা খুবই নতুন এখনকার প্রেক্ষাপটে। পাশাপাশি আরও কিছু নতুন প্রযুক্তি এসে গেছে, যেমন লাং ফেলুরের ম্যানেজমেন্ট। এক সময় লাং ফেলুরের ম্যানেজমেন্ট বলতে বোঝা যেত রোগীকে আইসিইউতে পাঠাতে হবে। এখন কনসেপ্ট হচ্ছে আইসিইউতে পাঠানোর দরকার নেই, পেশেন্ট ঘরে বসেই তার একটা ছোটোখাটো মেশিন আছে, যেটাকে আমরা সিপ্যাপ বাইপ্যাপ মেশিন বলি, সেটা নিয়ে এসে তার সুস্থ থাকা সম্ভব। তো এগুলো সবই নতুন প্রযুক্তি পৃথিবীতে যোগ হয়েছে, এবং আমরা এখন সেটার সাথে নিজেদেরকে আপডেট করছি। স্যার, এই যে আমরা নতুন প্রযুক্তির কথা শুনছি, নতুন জ্ঞান অর্জন করছি, কিন্তু আমার হাতে যদি ঢাল তলোয়ার না থাকে, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সেবাটা আমি কতদূর পর্যন্ত দিতে পারবো, বা এটি ঢাকাতেও আমি ঠিকমতো দিতে পারছি কিনা, বা প্রত্যন্ত অঞ্চলে যেই মেশিনটি দিলে খুব সহজে একটি চিকিৎসা করা যায়, সেটিও আমরা নিয়ে আসতে পেরেছি কিনা, এ ব্যাপারে সরকারের আসলে এটা তো আসলে এগুলোর দাম কিন্তু খুব বেশি না। এটা হচ্ছে ইচ্ছার বিষয়। আমাদের প্রথম কথা হচ্ছে আমরা চাচ্ছি কিনা। সেকেন্ড হচ্ছে আমরা যখন জানবো, আমাদের ইয়াং জেনারেশন জানবে, তখন তারা কিন্তু উদ্বুদ্ধ হবে। তারা তখন বারবার বলবে, বিভিন্ন ডিজি অফিসকে বলবে, মিনিস্ট্রিতে বলবে যে এই জিনিসটা এত ছোট, এটার খরচ কম, এটা আনলে আমাদের বেশি, তাহলে অবশ্যই এটা আসবে, না আসার কোনো কারণ নেই। যদি আমরা নাই জানি জিনিসটা, তাহলে তো আনার জন্য বলা যাবে না। আমাদেরকে আনার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা এটার সাথে পরিচিত হই, তাহলে কিন্তু আমাদের চিকিৎসকরা বলতে পারবে যে এই মেশিনটা আনলে তেমন কোনো খরচ নেই। স্যার, দূষণের দিক থেকে আমাদের দেশ মানে একটি ম্যাক্সিমাম যে মাত্রা, মানে চরম ভয়াবহ দূষণের ক্ষেত্রে তারও 200 ডিগ্রি আমরা উপরে আছি।
এই বাস্তবতায় বাংলাদেশের মানুষের জন্য দূষণ আসলে কতটা প্রাণনাশী হয়ে উঠেছে, বা এখান থেকে বাঁচার আমাদের হাতেই বা কী পথ আছে, বা সরকারকে আসলে কি করা উচিত? দূষণ তো অবশ্যই খুবই প্রাণঘাতী, এবং আমরা দেখতে পাচ্ছি এই দূষণের কারণে ফুসফুসের রোগ বিভিন্নভাবে বেড়ে যাচ্ছে। আপনি দেখবেন এমন কোনো বাসা নাই যেখানে কাশির পেশেন্ট পাচ্ছেন না আপনি, এমন কোনো ফ্যামিলি পাবেন না যেখানে কাশির রোগী নাই। এটা কিন্তু দূষণেরই প্রভাব। কিন্তু আগে এত কাশির রোগী ছিল না। এমন কোনো শহর পাবেন না যেখানে নিউমোনিয়া পেশেন্ট পাচ্ছেন না, এটা দূষণের জন্য। তো ডেফিনেটলি এই দূষণ ব্যবহারের জন্য সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, ভবিষ্যতেও নেবে। আমরা তো একটা দেখি 2 স্ট্রোক ইঞ্জিনটা বন্ধ হয়েছে, ইটের ভাটায় যেমন লাকড়ি জ্বালানো বন্ধ হয়েছে। আমাদের পেশেন্ট এখন অনেক সচেতন, তারা লাকড়ি চুলা রান্না করে না, তারা বন্ধু চুলা ব্যবহার করছে। সুতরাং আমরা নিজেরা যদি সচেতন হই তাহলে তো আমরা বলতে পারবো। কিন্তু আমার মনে হয় এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ভূমিকা পালন করতে বিআরটিএকে। কারণ বিআরটিএ যদি মানে যে সকল গাড়ি ফিটনেস না দেয়, তাহলে কিন্তু ঢাকা শহরের দূষণ 2/3 কমে যাবে। আপনি দেখবেন যে কোভিডের সময় যখন সবাই লকডাউন ছিল, রাস্তায় যখন গাড়ি ছিল না, তখন দূষণ কিন্তু একেবারে কমে গেছিল। এবং কোভিডের সময় কিন্তু আশ্চর্যজনকভাবে কাশির রোগীও কমে গেছে। স্যার, এই ধরনের কনফারেন্সগুলোতে যেমন আপনারা শিল্পী বলি বা বিভিন্ন ধরনের মানুষকেও নিয়ে আসেন, কিন্তু যেমন বিআরটি এর কথা আপনি বলছেন, বা পরিবেশ নিশ্চয়ই কোনো অধিদপ্তর আছে, বা সরকারের সাথে আরও ওই মানুষগুলোকে এই প্রোগ্রামগুলোর মধ্যে আসলে ইনভলভ করা যায় কিনা, বা করলে আমাদের বেশি? হ্যাঁ, ওনাদেরকে ইনভলভ করা তো যায়, আমরা অনেক চেষ্টাও করেছি অনেকবার। কিন্তু সমস্যা কোথায় আমি আপনাকে বলি, সরকারি লেভেলে যদি কখনো আপনি যান, প্রথম কলেজে একটা অ্যাপ্লিকেশন নিয়ে আসেন, তারপরে এটা জমা দেন, ওই অ্যাপ্লিকেশন নিয়ে জমা দেন, এর পিছনে ঘুরেন, এটা করে তো সম্ভব না। তার চেয়ে বরং তো আপনি ইন্টারন্যাশনাল স্পিকারকে একটা ফোনে মেইলে নিয়ে চলে আসতে পারছেন। স্পিকারকে একটা ইমেল করলেই সে উত্তর দিয়ে চলে আসতেছে। আর আমার এখানে একজন অফিসিয়ালকে আনতে হলে আপনাকে তার পিছনে একজন লোক লাগিয়ে দিতে হবে, যাকে অ্যাটলিস্ট 15 দিন লেফট রাইট করতে হবে। এটা খুবই দুঃখজনক। স্যার, ভবিষ্যতে এই লাং ফাউন্ডেশন, যেমন আমরা কিছুদিন আগেও আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল যে এপিএসআর এর যে কনফারেন্সের ভেন্যু হিসেবে বাংলাদেশ কি সেই সক্ষমতা অর্জন করেছে কিনা, বা আপনারাও এই কনফারেন্স এখানে করবেন কিনা? আমরা এই কনফারেন্স করতে এখানে সক্ষম অবশ্যই, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের ভেন্যুটা অত বড় না আসলে। কারণ এপিএসআর এর জন্য যে ভেন্যু দরকার সেটা একটা বিশাল ভেন্যু। এপিএসআর পার্টিসিপেন্ট প্রায় 4 থেকে 5,000 হয়ে থাকে। 4 থেকে 5,000। 5,000। এটা কেবল আপনারা 1200 পর্যন্ত সক্ষম হচ্ছেন, তাও হয়তো এর বেশি পাচ্ছেন না। মানে বিগ গ্যাদারিং, বিগ ভেন্যু, এটা একটা ব্যাপার আছে। সেখানে হচ্ছে আর আমাদের যে ট্রাফিক জ্যাম, এই ট্রাফিক জ্যামে আসলে এপিএসআর করতে গেলে খুব টাইম মেনটেন করতে হয়। তা আমার মনে হয় ইন ফিউচার আমরা ইনশাল্লাহ পারবো। মানে সেটা বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা কতটা চেঞ্জ হবে, রাষ্ট্রের পলিসি কত চেঞ্জ হবে, সেটির উপরে ডিপেন্ড করছে আর কি। স্যার, শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, সেখানে আমাদের বাংলাদেশি চিকিৎসকদের যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য একটা মিডল ম্যানের ভূমিকা বা মিডল প্রতিষ্ঠানের ভূমিকা পালন করছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। এটিকে আরও কত সক্ষম করা যায়, বা আরও কি করা যেতে পারে, আপনাদের কি পরিকল্পনা? আমরা চেষ্টা করেছি এটাকে খুব সক্ষম করার জন্য, যার জন্য আমরা কিন্তু আমাদের যে ডিসেন্ডেন্ট আছে, যারা কিন্তু স্টুডেন্ট আছে, যারা কিন্তু পাশ করেছে সদ্য, তাদেরকে কিন্তু সবসময় সম্পৃক্ত করছি। আপনি দেখতে পাবেন আমরা এখানে পোস্টার সেশন করেছি, যেখানে আগামী 2 দিনে প্রায় 60টা পোস্টার প্রেজেন্ট করবে। এরা কিন্তু সবাই নবীন চিকিৎসক, কিন্তু কেউ পাশ করছে, কেউ অন দ্য কোর্সে আছে। এদেরকে আমরা সবসময় সাহায্য করে যাচ্ছি। এরাই তো ভবিষ্যতে ইন্টারন্যাশনালি পোস্টার প্রেজেন্ট করবে বিভিন্ন দেশে। আমরা এখানে পোস্টার অ্যাওয়ার্ড চালু করেছি। বেস্ট পোস্টার যারা অ্যাওয়ার্ড পাবে, সেখানে 5 জনকে আমরা বেস্ট পোস্টার অ্যাওয়ার্ডটা হচ্ছে নেক্সট এপিএসআর কনফারেন্সে তাকে আমরা যাওয়া আসা এবং থাকার ভাড়াটা দেবো। আচ্ছা, মানে সে যেন উদ্বুদ্ধ হয়ে আরও এই কাজের সঙ্গে থাকতে পারে আর কি। স্যার, মানে শেষ প্রশ্ন হচ্ছে যে মানে কনফারেন্স যে পর্যায়েরই করেন, এটি 400 করেন, 500 করেন, 1000 পার্টিসিপেন্ট করেন, আসলে মূল লাভটা তো হচ্ছে বাংলাদেশের রোগীদের বা রাষ্ট্রের। মানে এই যে মন্ত্রণালয় বা অধিদপ্তর, হাসপাতাল ছাড়া তাদের আরও সিরিয়াস ইনভলভমেন্ট হওয়া উচিত কিনা এই ধরনের কনফারেন্সগুলোতে? অবশ্যই সারা পৃথিবীতে কিন্তু কনফারেন্স ইনভলভমেন্টটা মন্ত্রণালয়ে হয়ে থাকে। আমি আপনার একটা উদাহরণ দিই। হংকংয়ে যখন আমরা এপিএসআর কনফারেন্সে যাব, আমাদের একটা ভিসা সমস্যা ছিল। আমরা যখন ওখানকার প্রফেসরকে লিখলাম, 1 ঘন্টার মধ্যে ভিসা হয়ে গেল। সিম্পল প্রফেসর কিন্তু এমবেসিকে বলে দেয়, এমবেসি 1 ঘন্টায় ভিসা দিয়ে দিল। আপনি কি এটা আশা করেন এখানে সম্ভব দেশে? স্যার, এখানেই তো আপনাদের এখানে কনফারেন্সে যোগ দিয়েছেন এমন একজন বিশ্বখ্যাত একজন চিকিৎসক, উনি বললেন যে উনি 4 বছর থেকে বাংলাদেশে ঢুকতেই পারেননি। এটাও আমাদের জন্য দুঃখজনক। এক্স্যাক্টলি, সেটাই আপনাকে বললাম
যে ওখানকার প্রফেসররা যখন মন্ত্রণালয়কে বলে ওরা কিন্তু উইদিন সেকেন্ডস কাজটা করে দেয়। আর এখন আমরা যদি এখানে বলি ফাইলটাকে ফেলে রেখে দেয়, তখন তো আপনারা লজ্জিত হচ্ছেন। এক্স্যাক্টলি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। পালমোকন 2025 ফুসফুসের স্বাস্থ্য, এই বিষয়ে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের স্বনামধন্য একজন সঙ্গীত শিল্পী, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেরদৌস ওয়াহিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক অভিনন্দন, ধন্যবাদ। বাংলাদেশ লাং ফাউন্ডেশন বহু বছর ধরে এই ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে, কিন্তু এই কনফারেন্সগুলোতে ঘুরে ফিরে আপনাকে খুব বেশি দেখা যায়। লাং ফাউন্ডেশনের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটা আসলে কোথায়? প্রথম সম্পর্ক এই বর্তমানে আমি একজন অ্যাম্বাসেডার আচ্ছা, তাদেরকে, এবং আরও বেশ কিছু শিল্পী আছে আমি জানি। আর আমার যখন কোভিডটা হয় তখন তো আমি ভর্তি হয়েছিলাম CMH-এ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, আজকের এই লাং ফাউন্ডেশনের যারা কর্মকর্তারা আছেন, বিশেষ করে ডক্টর শাকুর সাহেব, উনি কিন্তু প্রায়ই খোঁজ খবর নিতেন আমার। এবং এই যে স্বতঃস্ফূর্ততা, ডাক্তারদের আমরা ভাবতাম মায়ের মমতা নাই, এটা ভুল কথা। তারা সবসময় দেখতো। ওখান থেকে আসার পরে এই শাকুর সাহেবের মাধ্যমে পুরো ফলো আপটা আমার হয়। এবং তখন লাংস ফাউন্ডেশনকে চিনি, তাদের সাথে আন্তরিকতা। আমি এটা বলবো যে দে আর ভেরি নাইস পিপল, ভেরি নাইস ডক্টর। মানে শুধু ঢাকা না, আপনাকে রাজশাহী বা অন্যান্য বিভাগীয় শহরে প্রোগ্রাম হলে আপনি চলে যান। মানে এত ভালোবাসাটা কিভাবে জন্মালো লাং ফাউন্ডেশনের প্রতি? ভালোবাসা তো আসলে গড়তে বেশিক্ষণ লাগে না, টিকাতে বেশিক্ষণ লাগে। বটেই। তো সেই জিনিস থেকে আমি বলবো যে ডক্টর কাজী বেন্নুর, ডক্টর শাকুর খান, আলী হোসেন, ডক্টর আলী হোসেন সাহেব, এনাদের চমৎকার একটি লাংস থিম সং, যেটা এটার কিছু শুটিং হয়েছিল কক্সবাজারে। তখন আমি দেখেছি তাদের স্বতঃস্ফূর্ততা এবং সহযোগিতা। শাকুর ভাই সারাক্ষণ কিন্তু এর সহযোগিতাতে ছিল। আর প্রথম মিটিংটা যখন হয়, ডক্টর কাজী বেন্নু সাহেবের লেখা খুব পছন্দের, উনি আরও গান করেছেন আমার। মোটামুটি এই মানবতার দিকটি থেকেই, তাদের মানবতার প্রতি তাদের যে টান, সেখান থেকেই কিন্তু আজকে আমাদের সূক্ষ্মতা। আমি আপনার কাছে জানতে চাই যে কোভিডের সময় আপনার লাং কত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটি রিকভার করলো কিভাবে, এবং আপনি একজন বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী হিসেবে আপনি চাইলেই তো দেশের বাইরে আসলে কারো কাছে সেবা নিতে পারতেন, কিন্তু বাংলাদেশের ওপর আপনার এই আস্থা, বাংলাদেশি চিকিৎসকদের ওপর কিভাবে আসলো এবং এখনও সেই আস্থা বোধ করেন কিনা? 58% ছিল আমার লাংস ড্যামেজ। আমি বলবো যে একদম শুরু থেকে ক্যান্টনমেন্টের ডাক্তার সাহেবেরা, ওনারা খুবই যত্নশীল ছিলেন। আর সবচেয়ে বেশি আমি অবাক হই যখন শাকুর সাহেব খবর দিতেন, এবং উনিও গাইডও করেছেন অনেক। এর পরবর্তী পুরো ফলো আপটাই তো করেছেন শাকুর সাহেব, এবং কখন কিভাবে কি করতে হবে উনি বুঝিয়ে দিয়েছেন। এবং উনি টেক ওভার করে উনি খুব যত্ন সহকারে দেখতেন। আল্লাহর রহমতে ভালোই তো আছি। এই লাং যে আপনার 58% ক্ষতিগ্রস্ত হলো, সাধারণ মানুষের জন্য আপনি কি পরামর্শ দেবেন যাতে মানুষের ফুসফুস ভালো থাকে? আমি এটুকু বলবো যে যখন আমাকে CMH-এ নেওয়া হয়, হাবিবকে জিজ্ঞেস করেছিল ডাক্তার সাহেব যে আপনার বাবা কি ড্রিঙ্ক অথবা সিগারেট নেন কি না। হাবিব বলেছে না, উনি এর মধ্যে নাই। তখন উনি বলেছিল থ্যাংক গড, ওষুধটা তো কাজে লাগবে। ও আচ্ছা। তো এখানে হওয়ার পর যখন শাকুর ভাইয়ের সাথে আমার পরিচয় হলো, ওনার পরিচর্যা দেখে, এটা সত্যি কথা, বিদেশে যাওয়াটা হয়তো সুযোগ ছিল, কিন্তু আমার মনে হলো বাংলাদেশে বিদেশ হয়তো টেকনোলজি দেখব, তাদের চাকচিক্য দেখব, তো এই আন্তরিকতা কোথায় পাবো? এর জন্য আমার মনে হয়েছে আমার জন্য বাংলাদেশই ভালো। সবাই যদি সেই মনোভাব নিয়ে আসে, আমরা কম কিসে? বাংলাদেশ তো একদম পিছিয়ে নেই। আমাদেরও ভালো ভালো ডাক্তার আছেন, তারা অনেক যত্ন নিয়ে দেখেন। অনেকের ভুল বোঝাবুঝি আছে শুনি, কিন্তু আমি মিশতে গিয়ে দেখলাম না, যেভাবে আমরা শুনি, যা শুনি তা না। হয়তো ভালো মন্দ তো কিছু থাকেই, সবার মধ্যে তো আছে, সব প্রফেশনে আছে। সেক্ষেত্রে আমার যাওয়া হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।
এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার শাফায়াত আহমেদ, ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা দেখে থাকি যে এখানে যে ইন্টারন্যাশনাল স্পিকার বা ফেলো বা অতিথি যারা এসেছেন তাদের অনেকের কাছে বাংলাদেশের চিকিৎসকরা অতীতে প্রশিক্ষণ নিয়ে এসেছেন তাদের স্ব দেশে গিয়ে, কিন্তু চিকিৎসাগত পার্থক্যের দিক থেকে বাংলাদেশ কোন পর্যায়ে আছে? আপনারা তো চিকিৎসা নিয়ে এসেছেন, মানে প্রশিক্ষণ নিয়ে এসেছেন, সেখানে দেখেছেন সেই হাসপাতালে গিয়ে। জি, ধন্যবাদ আপনাকে কোশ্চেনটি করার জন্য। আসলে মূলত বাংলাদেশ লাং ফাউন্ডেশন আয়োজিত যে আন্তর্জাতিক সম্মেলনটা, এখানে আমরা এই কাজগুলোই নিয়ে দেখানোর জন্যই কাজগুলো করছি আর কি। আমরা মূলত দেশের বাইরে থেকে ইন্টারভেনশন পালমোলজির কাজগুলো শিখেছি এবং আমাদের অনেক মেন্টর, আমাদের অনেক সিনিয়র স্যাররা দেশ বিদেশ থেকে এখানে এসেছেন এবং আমরা যে কাজগুলো করছি স্যারদেরকে আমরা এই কাজগুলো দেখিয়েছি এবং এই কাজগুলো দেখে তাদের একটাই কথা, বাহিরের দেশ এবং আমাদের দেশে আমরা যে কাজ করছি আমরা সমান তালে সমানভাবে এগিয়ে যাচ্ছি এবং কিছু কিছু কেস আমরা অত্যন্ত জটিল কেস সহজভাবে আমাদের ইনস্টিটিউটে সফলভাবে করতে পারছি। আচ্ছা, ডাক্তারদের লাভ কি হচ্ছে, যেটি আপনার কথা থেকেই অলরেডি আমরা পেয়েছি, তারপরে যদি একটু বলেন যে ডাক্তাররা বিশেষভাবে দেশে বসেই এই ধরনের প্রশিক্ষণ বা তথ্য যে পাচ্ছে সেটি কতভাবে বেনিফিটেড হচ্ছেন তারা? আচ্ছা দেখুন, এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ থেকে বিভিন্ন রোগীর, আমরা জটিল জটিল রোগীর যে তথ্যপাত্র নিয়ে এরকম অনুষ্ঠানে আমরা প্রেজেন্ট করি এবং এতে যেটা দেখা যায় আমরা নিজেরা নিজেদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি এবং অবশ্যই এই ধরনের নলেজ এক্সচেঞ্জের মাধ্যমে আমরা যখন আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি আমরা তথ্যগতভাবে এবং নিজেদের দিক থেকে আমরা সমৃদ্ধ করতে পারি এবং সবচেয়ে বড় বিষয় এরকম কনফারেন্সে আমাদের যারা শিখিয়েছেন, বিশেষ করে আমার যে ট্রেনার ছিলেন স্যার এসেছিলেন, তিনি নিজের চোখে আমাদের কাজগুলো দেখেছেন এবং আমরা আসলে নিজেদেরকে মানদণ্ড হিসেবে তাদের কাছ থেকে আমরা এই কমপ্লিমেন্টগুলো নিতে পারি এবং এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে দেশ বিদেশের অনেক মানুষ, অনেক ডাক্তাররা এসে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারে। আচ্ছা, বক্ষব্যাধির চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা ট্রিটমেন্ট প্রোটোকল কি আসলে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে? কতটা পরিবর্তন হচ্ছে বা রোগীরা এখানে কত বেশি বেনিফিটেড হচ্ছে? আগে কেমন হতো, এখন কেমন হতো, এটা যদি এক্সাম্পল দিয়েও যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, বক্ষব্যাধির যেই রোগগুলো আছে এবং এটার যে চিকিৎসা, এটা ঠিক সময়ের সাথে সাথে এটার পরিবর্তন হচ্ছে। বিশেষ করে আমরা যদি ইন্টারভেনশন পালমোলজি নিয়ে যেহেতু আমি কাজ করি, এই বিষয়টা যদি বলি, এখানে প্রচুর পরিমাণে টেকনোলজি অ্যাপ্লাই হচ্ছে এবং আমাদের মানে প্রতি মাসে মাসে আপডেটেড হচ্ছে এবং আমরা চেষ্টা করছি নিজেরা এই ধরনের টেকনোলজির সাথে নিজেদের অ্যাডপ্ট করতে এবং এগুলো আমাদের রোগীর ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেল্প হচ্ছে। ওনাদের জটিল জটিল রোগগুলো আমরা এখন আমাদের দেশেই সহজে শনাক্ত করতে পারছি এবং সব কঠিন রোগগুলোর চিকিৎসা আমরা এখানেই করতে পারছি। এখন অন্তত ইন্টারভেনশনের দিক থেকে আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় কোনো দিক দিয়ে পিছিয়ে নেই এবং এটা শুধু আমার কথা না, আজকে আমাদের যারা ইন্টারন্যাশনাল স্পিকাররা এসেছেন তারা সবাই একই বাক্যে এই কথাটি স্বীকার করেছেন। কিন্তু যে জ্ঞান আপনি অর্জন করলেন প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে বা প্রযুক্তির সহজলভ্যতা না থাকার কারণে সেবা দিতে গিয়ে কি কোনো ধরনের বিড়ম্বনায় পড়ছেন, যেখানে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা দরকার? অবশ্যই, কারণ এটা এমন একটি প্রযুক্তি নির্ভর সাবজেক্ট যেখানে আপনি যদি প্রযুক্তি না থাকে তাহলে আসলে বিষয়টা এমন যে আপনি যুদ্ধক্ষেত্রে গিয়েছেন অথবা আপনার কোনো আর্মস নাই, এরকম ব্যাপারটা। আসলে আমরা প্রাইভেট সেক্টরে কাজ করছি, আপনি বলেছেন যে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে কাজ করছি, ওখানে আমাদের একটা নিজস্ব সেট আপ আছে এবং অবশ্যই সরকারের এই দিকে মনোযোগী হওয়া উচিত, কারণ এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফান্ডিং প্রয়োজন, কারণ টেকনোলজিগুলো অনেক ব্যয়বহুল। প্রাইভেট সেক্টরে এটা আমরা আনতে পেরেছি কিন্তু সরকারিভাবে এটার অত্যন্ত প্রয়োজনীয় এবং তাহলে আমরা আসলে সব ধরনের পেশেন্টদের এই ধরনের প্রযুক্তি দিয়ে সাহায্য করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আপনাকেও জন্য। ধন্যবাদ এবং এখন টিপিকেও ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। ভেনেটা ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে পালমোকন 2025 ফুসফুসের স্বাস্থ্য এ বিষয়ে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বনামধন্য শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যারের আরও অনেক পরিচয়, অন্যতম পরিচয় প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ লাং ফাউন্ডেশন। স্যার, শুরুতেই জানতে চাই যে এই যে 8ম আন্তর্জাতিক কনফারেন্স যেটি হচ্ছে, একসময় জাতীয় পর্যায়ে হতো, আন্তর্জাতিক পর্যায়ে হচ্ছে, এইখানে এই কনফারেন্সে মানে শিশুদের বক্ষব্যাধির আলোচনা বা তাদের চিকিৎসা নিয়ে কতটুকু গুরুত্ব পাচ্ছে তাদের আলোচনার বিষয়টি?
অ্যাডাল্ট বা বয়স্কদের যে বক্ষব্যাধি রয়েছে তার সাথে শিশুদের বক্ষব্যাধিও যথেষ্ট গুরুত্ব সহকারে এই আন্তর্জাতিক সম্মেলনে আলোচনা হচ্ছে এবং একাধিক এখানে সেমিনার বা সিম্পোজিয়াম বা সায়েন্টিফিক সেশন আজকে এই কনফারেন্সে শিশুদের জন্য রয়েছে এবং শিশুদের যারা শিশু বিশেষজ্ঞ যারা রয়েছে, শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ যারা রয়েছে, তারা মূলত এখানে তাদের অভিজ্ঞতা এবং তাদের যে চিকিৎসার নানা পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিসমূহ আলোচনা করছে। সুতরাং বলা যায় যে শিশু বক্ষব্যাধি যথেষ্ট গুরুত্ব সহকারে এই আন্তর্জাতিক সম্মেলনে, যেটা আজকে পালমকন 2025-এ স্থান পেয়েছে। শিশুদের ফুসফুসের প্রধান অসুখগুলো আসলে কি কি বা কোনটির প্রবণতা বেশি বাড়ছে? আজকে যদি আমরা বলি যে বাংলাদেশের শিশু মৃত্যুর প্রধান কারণ হচ্ছে নিউমোনিয়া, তার মানে এটা কিন্তু ফুসফুসের একটা অসুখ। যে নিউমোনিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়ছে এবং আমাদের নানা ধরনের চেষ্টা সত্ত্বেও 5 বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদের মধ্যে যে মৃত্যুর হার, তার মধ্যে নিউমোনিয়ার মৃত্যু হারই সবচেয়ে বেশি। এখনো প্রায় 24,000 শোনা যায় আর কি। আমাদের যে এস্টিমেশন হচ্ছে যে প্রায় 24,000, কোনো কোনো তথ্য মতে 20 থেকে 25,000 শিশু এখনো নিউমোনিয়ায় মৃত্যুবরণ করে। বাংলাদেশের শিশুদের প্রধান রোগ বক্ষব্যাধি সমূহ হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, অ্যাসমা, ব্রঙ্কিএক্টেসিস, প্লুরাল এফিউশন, যক্ষ্মা বা টিবি এবং পরিবেশ দূষণজনিত অন্যান্য রোগসমূহ। কিন্তু প্রধান 3টি রোগ হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাসমা। এবং নিউমোনিয়ার পরিস্থিতি বাংলাদেশে 5 বছরের নিচে শিশুদের মধ্যে সবচেয়ে মৃত্যু হার নিউমোনিয়ার কারণে। সেখানে 20 থেকে প্রায় 25,000 শিশু নিউমোনিয়ায় প্রতি বছর মৃত্যুবরণ করে। এবং যেটা সাধারণত আলোচনা হয় না, যে হাজার হাজার শিশু প্রতিদিন নিউমোনিয়া আক্রান্ত হয়ে ডাক্তারদের কাছে, সরকারি হসপিটালে, বেসরকারি হসপিটালে চিকিৎসার জন্য আসে। এটা হিউজ ন্যাশনাল বার্ডেন। এবং নিউমোনিয়ার মতোই আরেকটা রোগ রয়েছে, সেটার নাম হলো ব্রঙ্কিওলাইটিস। সেটাতেও সাধারণত 2 বছরের নিচে শিশুদের মধ্যে হয়ে থাকে। নিউমোনিয়া 5 বছরের নিচে বেশি হয়, কিন্তু প্রথম 2 বছরে সবচেয়ে বেশি হয়। আর ব্রঙ্কিওলাইটিস প্রথমে 1 বছরে বেশি হয়। সেখানেও কিন্তু কাশি, শ্বাসকষ্ট, জ্বর, মানে একটা হাঁপানির মতো একটা পরিস্থিতি নিয়ে শিশু আসে। আর নিউমোনিয়া অ্যাজমা যেটা, সেটাকে বাংলায় যেটা আমরা শিশু হাঁপানি রোগ, সেটা কিন্তু দিন দিন আমাদের পরিবেশগত কারণে বাড়ছে। যেহেতু আমরা চ্যাম্পিয়ন হচ্ছি। আমরা আজকে যে এয়ার কোয়ালিটি বা বাতাসের যে পরিস্থিতি বিভিন্ন আরবান এলাকাগুলিতে, ঢাকা শহরে, সেটা ভয়াবহ, পৃথিবীর সবচেয়ে খারাপ। ইনডোর পলিউশনেও আমরা, ইনডোর পলিউশনও আমাদের অনেক, আমরা মানে খারাপ অবস্থায় আছি। আমার মনে হয় এই জিনিসগুলি আজকে পরিবেশের প্রভাব কিন্তু একটা বিরাট ব্যাপার। আরেকটা বিষয় আমাদের জানা দরকার, যে পুষ্টির একটা বিষয়, শরীরের প্রতিরোধ শক্তি, সেটা হলো মনে করেন মায়ের দুধ যদি খায়, বুকের দুধ, তার সাথে যদি একটা বাচ্চাকে 6 মাস থেকে খিচুড়ি ধরানো হয়, পারিবারিক খাবার, এবং নর্মাল ফ্যামিলি ফুড দিয়ে মায়ের বুকের দুধ, হাড়ির খাবার, 2 বছর পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ খাওয়া, তাইলে এই রোগগুলি কিন্তু অনেকাংশে এই রোগগুলি হবে। 2 বছরের মধ্যেই বিভিন্ন শিশু বিশেষজ্ঞরাও যে প্রেসক্রাইব করে ফেলছেন বিকল্প দুধ বা নানা পুষ্টির কথা বলে যে বিভ্রান্ত করা হচ্ছে, যেটি আইনেও এটি একটি অপরাধ। মানে এই যুদ্ধে তো আপনারা স্যার লড়াই করে খুব একটা পারছেন না। আমরা এটা লড়াই করছি এবং সেই সাথে আমাদের গণমাধ্যমের সম্মানিত যারা আছেন সবাইকে আমরা এই কথা বলছি যে শিশু তো আপনার বাড়িতেও আছে, আপনার ফ্যামিলিতে আছে, আপনার ভাইয়ের আছে। সুতরাং শিশুটা কিন্তু আমরা একেবারে আমাদের ঘরের মধ্যেই আছে। আজকে কিন্তু যদি আমি কাজ করি, তাহলে এটা আমার শিশুর জন্য করলাম, এই দেশের শিশুদের জন্য করলাম। তো সেই জন্য যে আমাদের যে খাবারের যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সিম্পল, কিন্তু মানুষ যেটা প্যাকেটজাত, টিনজাত, বোতলজাত যে খাবারগুলি চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে যেগুলি বিষ তুলে দেওয়া হচ্ছে, এবং আপনি দেখবেন যে ড্রিঙ্কসগুলি আমাদের শিশুদের হাতে হাতে দেখা যায়, চিপস, চকলেট, এবং এই জিনিসগুলি প্রত্যেকটা ক্ষতিকর।
এবং এটা কোনো না কোনো রোগের কারণ। স্যার, আমি অন্য একটি বিষয় জানতে চাই যে কনফারেন্সে তো মূলত আলোচনা হয় হচ্ছে যে চিকিৎসকরা এটিকে ডিল করবেন কিভাবে, প্রতিরোধের এই বিষয়গুলো আপনারা নেতৃস্থানীয় পর্যায়ে যেভাবে বলেন, রোগী যখন চিকিৎসকের কাছে আসে তাকেও এই বিষয়গুলো ব্রিফ করে দেওয়া উচিত কিনা, এখানে এর জন্যও 1-2 মিনিট টাইম দেওয়া উচিত? এটা অবশ্যই উচিত। যদি আপনি একটা ফেয়ার একটা প্র্যাকটিস ধরেন বা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ধরেন, তাহলে এই কাউন্সিলিংটা, যে শিশুকে খাওয়া দাওয়া, তার দৈনন্দিন জীবন প্রণালীর ব্যাপারে কাউন্সিলিং করা, এটা নৈতিক এবং প্রফেশনাল দুই ক্ষেত্রে দুইভাবেই কিন্তু এটা অবশ্যই করণীয়। সুতরাং আজকে আমাদের যেটা সময় আসছে, রুগীদের এই কথাগুলি ডাক্তারদের মুখ থেকে যখন শুনলে সে তখন কিন্তু তার ইম্প্যাক্ট হয়। যেমন মা বলে যে স্যার আমার কথা তো শোনে না, আপনি ওকে বলে দেন আপনার কথা শুনবে, এটা এমন পর্যন্ত গড়ায়। তো সুতরাং এটা কিন্তু অমূলক না, কিন্তু যখন আমি বলি যে দাদু বা বাবু তুমি এই কাজটা করো না, সে কিন্তু এটা কিন্তু অনুসরণ করে। বটেই। স্যার, আমি এখন প্রতিরোধের ব্যাপারে জানতে চাই যে কোন বিষয়গুলোতে বাবা মা স্বজন একটা শিশুর আশেপাশে যারা থাকে তাদেরকে কোন বিষয়ে আরও বেশি সচেতন হওয়া উচিত, বিশেষ করে দূষণ থেকে বাঁচার ক্ষেত্রেও আসলে হোমমেড প্র্যাকটিস যদিও আমি বলি, সেগুলো কি হতে পারে? কারণ আপনি জানেন যে 20,000-এর মতো শিশু প্রতি বছর খালি দূষণের শিকার হয়ে মারা যাচ্ছে। মারা যায় যেটা, সেটাই শুধু জানি। যারা ভোগের কথাটা আপনি বারবার বলছেন, বলছে যে হাজার হাজার যে ভোগছে এটা জানি না। আমার মনে হয় যদি একটা মেসেজ যদি আমি দিই, তাহলে প্রত্যেক মা বাবাকে বলবো যে আপনার শিশুকে, মানে মাকে বলবো যে আপনি বুকের দুধটা আপনি প্রথম 6 মাস পানিও দিবেন না, বুকের দুধই যথেষ্ট। যে যাই বলুক, নানাজন নানা দুধ কমে গেছে, ইয়ে হচ্ছে, শুকিয়ে যাচ্ছ, তুমি তোমার শরীরে সেরকম শক্তি নাই, এগুলি মোটেও শোনার কোনো প্রয়োজন। সরকারি হাসপাতালে যে সেন্টার আছে মায়ের বুকের দুধের সেন্টার, সেখানে গিয়ে সেখানে জেনে আসবে। দ্বিতীয়ত হইলো যে ঘরের যে খাবারটা, যে ভাত ডাল মাছ বা মাংস সবজি, যেটা এটা যদি আমি অল্প অল্প করে যদি 3 বেলা খাওয়াই আর বুকের দুধের পাশাপাশি 6 মাস পর থেকে, তাইলে আর শিশুর কোনো অসুখ হয় না। কারণ বুকের দুধ আল্লাহ এমন এক প্রতিরোধ শক্তি এটার ভিতরে দিয়ে দিছে যে অধিকাংশ ওষুধের প্রতিরোধী এটার ভিতরে, দূষণের বিরুদ্ধে পর্যন্ত সে যুদ্ধ দূষণের বিরুদ্ধে। এরপরে আসে পরিবেশ। পরিবেশ হলো ঘরের অভ্যন্তরে একটা পরিবেশ, বাইরে একটা পরিবেশ। অভ্যন্তরে আমাদের দেশে যে লাকড়ি দিয়ে যে রান্না করা হয়, চুলার যে ধরনের ধোঁয়া হয়, সেটা কিন্তু, এবং বাবা মা যদি স্মোকিং করে, দ্যাট ইজ ধূমপান যদি করে, প্যাসিভ স্মোকিং, যেমন বাবা সাধারণত অনেক বাবা স্মোক করে, এটা কিন্তু শিশুর জন্য, ফুসফুসের জন্য এবং শ্বাসনালীর জন্য ক্ষতিকর। তো এটা আভ্যন্তরীণ। আর বাইরে যে বিষয়গুলি আছে তার মধ্যে একেবারে কমন, সেটা হলো রাস্তাঘাটে যে ধুলা আছে, ইটের ভাটার ধোঁয়া আছে, গাড়ির ধোঁয়া আছে, তারপরে আপনার পরিবেশে নানা ধরনের অনাচার আমাদের চতুর্পাশে রয়েছে। তো এইগুলি থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা চালানো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তানবীর সাজিব, চিফ মার্কেটিং অফিসার, রেনাটা পিএলসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা সাধারণত দেখি যে ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি এই ধরনের প্রোগ্রামগুলোতে অনেকগুলো ফার্মাসিউটিক্যালসকে আমরা আসলে যুক্ত হতে দেখি। এটি বাংলাদেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞদের একটি হায়েস্ট স্ট্যান্ডার্ড প্রোগ্রাম। সেখানে আপনাদের সংযুক্তি কিভাবে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ইউ রাইটলি মেনশন যে ইন্টারন্যাশনালি আপনি দেখবেন যে মেডিকেল ফ্র্যাটার্নিটি এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু একসাথে কাজ করছে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পেশেন্টস। সো বাংলাদেশেও এর ব্যতিক্রম না। পালমোকন ইজ এ ভেরি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম বাংলাদেশ লাং ফাউন্ডেশনের। এটার শুধুমাত্র একটা প্রোগ্রাম না, এটার মাধ্যমে যে নলেজ ডিসিমিনেশনটা হয়, আলটিমেট বেনিফিট গোয়িং টু দ্য পেশেন্টস, এবং ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিস থাকছে, বাংলাদেশি এক্সপার্টরা কথা বলছে। অ্যান্ড অ্যাজ পার্ট অফ আওয়ার কমিটমেন্ট, একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে আপনারা জানেন অনেকেই যে রেনাটা ইজ এ ভেরি রিনাউন্ড কোম্পানি ইন দ্য কান্ট্রি। আমরা বাংলাদেশে উই হ্যাভ বিন ফর 31 ইয়ার্স, এবং এটা একসময় ফাইজার থেকে রেনাটার যাত্রা শুরু হয়। সো ফাইজারের যাত্রা থেকে রেনাটার যে যাত্রা, সেখানে আমরা শুধু ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যে আমরা বিষয়টাকে দেখি তা না। উই হ্যাভ সোশ্যাল কমিটমেন্ট, উই হ্যাভ কমিটমেন্ট টু দ্য পেশেন্টস। So as part of that, we collaborated this kind of scientific programs, so that we feel that আমরা এখানে পার্টনার করলে, আলটিমেটলি ফিজিশিয়ানদের সাথে পার্টনার করলে, পেশেন্টস আর বেনিফিটেড উইথ দ্য নলেজ ডিসিমিনেশনস অ্যান্ড দ্য অ্যাডভান্সমেন্ট শেয়ারিং। এবং রেনেটার একটা বিষয় এখানে আমি বলতে চাই যে
আমরা এই ফিল্ডে এই অ্যাজমা এবং সিওপিডি এই ফিল্ডে আমাদের যে পদচারণা এটা যে খুব বেশি সময় ধরে বলবো না, লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা ইনহেলার বিজনেস বা আমরা সিওপিডি অ্যাজমা পোর্টফোলিও নিয়ে কাজ করছি। উই হ্যাভ রিয়েলি অ্যান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফেসিলিটিস যেখানে আমরা ইনহেলার প্রডিউস করছি, বাংলাদেশে আমরা এটাকে সার্ভ করছি পেশেন্টদের জন্য। অ্যালং উইথ আওয়ার মেনি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডস ফর লাস্ট 3 ডিকেডস আমরা এই অ্যাজমা এবং সিওপিডি এই সেগমেন্টেও ইনহেলার এবং রিলেভেন্ট প্রোডাক্ট নিয়ে আমরা কিন্তু যাত্রা শুরু করেছি, এবং উই আর কনফিডেন্ট যে উইথ আওয়ার কোয়ালিটি প্রোডাক্টস অ্যান্ড উইথ আওয়ার সার্ভিসেস অ্যান্ড কোলাবোরেশন উইথ দ্য মেডিকেল ফ্র্যাটার্নিটি উই আর হেয়ার টু সাপোর্ট দ্য পেশেন্টস ইন দ্য কান্ট্রি অ্যান্ড বিয়ন্ড। বক্ষব্যাধির রোগের ক্ষেত্রে কোনো ওষুধ কি এখনো বাকি আছে যেটি পৃথিবীতে আছে কিন্তু এখনো বাংলাদেশে আসেনি, আপনারা নিয়ে আসার চেষ্টা করছেন? রেনেটা ইজ ওয়ান অফ দি পায়োনিয়ারিং কোম্পানি ইন দ্য কান্ট্রি। আমাদের 70টিরও বেশি বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট এই মুহূর্তে আছে। জেনেরিক প্রোডাক্টের অরিজিনেটেশনের কোয়ালিটি কম্পেয়ার করার জন্য বায়োইকুইভ্যালেন্ট হওয়াটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। রেনেটার 70টা বেশি বায়োইকুইভ্যালেন্ট প্রোডাক্ট রয়েছে, এবং যার মাধ্যমে শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন দেশে প্রোডাক্টটা পাঠাচ্ছি। আর আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে এমন কোনো মেডিসিন আছে কিনা যেটা বাংলাদেশে নাই, ইটস এ নেভার এন্ডিং জার্নি। সো অ্যাডভান্সমেন্ট অন মেডিসিন ইজ টেকিং প্লেস ইন এভরি ডে। সো আমরা যখনই নতুন কোনো মলিকুল আসছে অ্যাজ এ পায়োনিয়ার কোম্পানি ইন দ্য কান্ট্রি, নট অনলি ইন দিস সেক্টর, আমরা সব সেক্টরে অনকোলজিতে আমরা কাজ করছি, গ্যাস্ট্রোতে কাজ করছি, অ্যান্টি ইনফেক্টিভ নিয়ে কাজ করছি। আমরা চেষ্টা করি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নতুন মলিকুলগুলোকে বাংলাদেশে ইন্ট্রোডিউস করা, এবং একটা রিজনেবল টাইম ফ্রেমের মধ্যে এটাকে আমরা বায়োইকুইভ্যালেন্ট করার চেষ্টা করছি, যাতে করে ফিজিশিয়ানস আর গেটিং কনফিডেন্স অন দ্য ব্র্যান্ডস। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সৈয়দ কায়সার কবির, সিইও ও ম্যানেজিং ডিরেক্টর রেনাটা পিএলসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আমরা বাংলাদেশের ইন্টারন্যাশনাল কনফারেন্স বা জাতীয় পর্যায়ের যাই দেখি না কেন, আপনাদের একটি বড় অংশগ্রহণ আসলে দেখি। এটি ছাড়াও বাংলাদেশের মানুষের কাছে ওষুধের সহজ প্রাপ্যতার ক্ষেত্রে বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে ওষুধ দেবার ক্ষেত্রে আপনাদের কমিটমেন্টের বিষয়টি আপনার কাছ থেকে শুনতে চাই। রাইট, আজকাল দুনিয়াতে স্ট্যান্ডার্ডগুলো হারমোনাইজড হয়ে যাচ্ছে। সো যতদিন যাবে যে এখন যে তারতম্য আছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে সে অন্যান্য দেশের বাংলাদেশের যে স্ট্যান্ডার্ডের তারতম্য যেটা আছে এটা কিন্তু থাকবে না। এটা কয়েক বছরের মধ্যেই দেখবেন যে একদম গ্যাপটা অনেক মিনিমাইজড হয়ে গেছে। তো এই জন্যে ইটস নট অনলি রেনাটা, ওষুধ শিল্পের অনেকগুলো কোম্পানি বহু বছর ধরে, আই উড সে আর্লি 2000 থেকে আমরা চেষ্টা করছি আন্তর্জাতিক মানের শুধু ওষুধ বানানো না, প্র্যাকটিসটা শুধু ফ্যাক্টরি না, যে সুন্দর সুন্দর ফ্যাক্টরি না, বাট দ্য প্রসেসটাও যাতে আন্তর্জাতিক মানের হয় সেদিকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি অনেক চেষ্টা করছে। অ্যান্ড এটা নিজের উদ্যোগেই হয়েছে। এটা এমন না যে কেউ বলেছে কোনো, কিংবা সরকার থেকে কেউ বলেছে আপনাদের স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, এটা বলেনি। এটা একদম এখানে বিকজ আমরা উই আর ব্লেসড যে আমাদের ওষুধ শিল্পে খুব ভালো ভালো এন্টারপ্রেনিয়র্স আছেন, উদ্যোক্তারা খুবই ডাইনামিক। আমি অনেকগুলো আছেন, অনেকজন আছেন খুবই ডাইনামিক ওনারা। তো ওনারা বাংলাদেশের ওষুধের যে উন্নতিটা করেছেন এটা একদম নিজের উদ্যোগে। সো এটা একটা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমাদের দেশে যারা খুব যে ইয়াং লোক যারা আছেন, যে বাংলাদেশের বেশিরভাগ লোকই তো ইয়াং, অ্যান্ড এখানে বলা হয় যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জাস্ট বিকজ আপনার বয়স কম বলেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হয় না, ওটা নিয়ে কিছু করতে হয়। তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা সুবিধা হয়েছে, আমরা যখন এই সব কিছুর মান বাড়াতে চেষ্টা করছি, এখানে তো বেশিরভাগই এই ইউথ এরা আসছে। তো দে ভেরি
ইগার টু ওয়ার্ক, কাজ করতে চায়, নিজের উন্নতি করতে চায়। মানে সবাই তো শুধু ডেস্কে বসে যে সকালে 8:30টায় আসলাম 5টায় চলে গেলাম, এটা তো খুব একটা জীবন না। একটা হবে যেটা আমি কাজ করে আনন্দ পাই, আমার কাজের জন্যে মানুষের জীবন বাঁচছে, আমার কাজের জন্যে বাংলাদেশের ওষুধ শিল্প বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হচ্ছে। এইটা করার জন্য ওষুধ শিল্পর কিন্তু অনেক অবদানের সুযোগ আছে। কিন্তু একই সাথে ওষুধের পাশাপাশি একজন চিকিৎসক যখন এমবিবিএস পাশ করলো, এফসিপিএস বা এমডি করছেন, তাকেও আন্তর্জাতিক মানের করে তৈরি করবার ক্ষেত্রে আপনারা কি করছেন বা করে যাচ্ছেন? যে যেমন এই পালমোকন যেমন হচ্ছে একটা বিরাট সেমিনার হচ্ছে, একাডেমিক সেমিনারে। সো আমরা এই কি বলে লাং ফাউন্ডেশনের সাথে বেশ কয়েক বছর ধরে কাজ করছি। বিকজ আপনি তো দেখছেন রেসপিরেটরি বক্ষব্যাধির যেটা হচ্ছে রেসপিরেটরি ইলনেস তো অনেক বাড়ছে, বিকজ আমাদের পলিউশন ইজ সো ব্যাড। মানে এখন বলা হচ্ছে যে আপনি সিগারেট না খেলেও আপনার লাং ক্যান্সার হওয়ার চান্স খুব বেশ হাই। সেটাই তো এখন এইটার জন্য আমাদের দরকার যারা চিকিৎসকরা, এনারা নট জাস্ট ওষুধ লিখে দিবেন, ওনারা বিভিন্ন সবাইকে আমাদেরকে যে একটা অ্যাওয়্যার করা যে একটা বাজে সময় একটা এই এনভায়রনমেন্টটা খুব খারাপ, এটা কিভাবে নিজেকে প্রোটেক্ট করা যায়। অ্যান্ড পার্টিকুলারলি বাচ্চাদের, আমরা তো ধরেন বড় হয়েছি, আমাদের লাংস ডেভেলপড হয়ে গেছে, এটা এখন আমরা যদি বাচ্চাদের ছোট ছোট বাচ্চারা ওরা জন্ম নিচ্ছে এই দূষিত বাতাসের মধ্যে, সেটাই এটা তো দিস ইজ ইনক্রেডিবল। মানে এটা তো আগে মারা যেত ধরেন যেসব প্রিভেন্টেবল ডিজিজ, যেমন ডায়রিয়াতে মারা যেত, যেমন সামথিং লাইক যে 1000 বাচ্চা মারা গেলে ওর মধ্যে 250 জনই ডায়রিয়াতে মারা যেত। সো ওই সময় তো স্যালাইন দিয়ে ঠিক করা গেছে। কিন্তু এখন এটা তো শুধু ওষুধ দিয়ে ঠিক করা যাবে না, এটা আমাদের অ্যাওয়ারনেস লাগবে, আমাদের পরিবেশটাকে দূষণমুক্ত করতে হবে। অ্যান্ড এইটা তো আমাদের সবার কাজ করতে হবে, ইনক্লুডিং ডাক্তাররা। ওদেরকে বলতে হবে যে আমরা সবাই মিলে এই অ্যাওয়ারনেসটা করি, যাতে আমাদের পার্টিকুলারলি শহরগুলোতে পলিউশনের মাত্রা কমে যায়। সো এই জন্যে আমরা উই অলওয়েজ ভালো ডাক্তারদের সাথে আমরা এই ধরনের কানেক্টেড থাকি। অ্যান্ড এই ধরনের বিজনেসে আপনার খুব লং টার্ম দেখতে হয়, বিকজ যখন আপনি একটা ইনহেলার নেওয়া আরম্ভ করেন, এটা শুধু কয়েকদিনের জন্য না, এটা বহু বছর হয়ে যেতে পারে। ইট কুড ইভেন বি দ্য রেস্ট অফ ইয়োর লাইফ। এই যে আপনি স্বপ্রণোদিত হয়ে আপনাদের যে নিজেদের তৈরি হওয়া, নিজেদের মধ্যে কম্পিটিশন তৈরি করা, ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাদের জায়গা করে নেওয়া, এর পাশাপাশি রেনাটাকে আসলে আরো কোথায় নিয়ে যেতে চান? আপনার স্বপ্ন কি আসলে রেনাটাকে নিয়ে? আমাদের ইচ্ছা হচ্ছে, এখন আপনি দেখতে হবে বিশ্বের বাজারটা কেমন, প্রতিযোগিতাটা এত বেশি, স্পেশালি আমাদের জেনারিক মেডিসিন, যে আপনি যদি ডিফারেন্ট কিছু না করেন খুব একটা ব্যবসায় লাভ নাই। মানে সো হোয়াট রেনাটায় আমরা করতে চেষ্টা করছি, অ্যান্ড এটার জন্য অ্যাগেন অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লাগে, যেটার জন্য আমাদের ইয়াং অনেক সায়েন্টিস্ট তৈরি করতে হয়। যে হচ্ছে যে আমরা ওষুধে স্পেশালি সেই অঙ্কোলজি ফিল্ড একটা, তারপরে রেসপিরেটরি ইলনেস একটা, এইসব জায়গায় যে ঠিক জেনারিক না, জেনারিকের চেয়ে একটু ডিফারেন্ট, এইটা প্রতিষ্ঠিত করতে পারলে আমরা দুনিয়াতে একটা রেনাটার একটা নাম হয়। আদারওয়াইজ আপনি যদি প্যারাসিটামল বিক্রি করছেন, বিশ্বে 10,000টা কোম্পানি আছে, আপনি প্যারাসিটামল ওরা করছে, তো তফাৎটা কি হলো? অ্যান্ড তো ওই জন্য আমরা চাচ্ছি যে R&D করে আমরা উই ডু সামথিং ডিফারেন্ট। তো এখন বাট দিস ইজ নট ইজি, খুবই টাফ অ্যান্ড অনেক এক্সপেন্সিভ, বিকজ অনেক ক্লিনিক্যাল ট্রায়ালস করতে হয়, দে আর ভেরি এক্সপেন্সিভ। সো আমাদের এখন দুইটা আছে, এরকম দুইটা মলিকিউল, and totally developed by young Bangladeshis, যেটার জন্য I feel very proud, and these will be licensed in Europe এক সময়,
এখনই কাজ হচ্ছে এটা নিয়ে। সো আই এম কোয়াইট হ্যাপি অ্যান্ড হোপফুলি বিশ্বে আমরা উই আর নোন অ্যাজ আ কোম্পানি যারা ইন্টারেস্টিং জিনিস তৈরি করে। সো এইটা নিয়ে আমাদের এখন কাজ হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং Thank you. আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। রাইট, থ্যাংক ইউ। আমরা কত সুন্দর ঝলমলে চকচকে আন্তর্জাতিক কনফারেন্স দেখি, কিন্তু এখানে যে চিকিৎসকদের তৈরি হবার ব্যাপার, তাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তৈরি করা, এবং তারা যে আন্তর্জাতিক মানের ওষুধ লিখবেন বা সেই ওষুধগুলো তৈরি করা, পরিবেশন করা, এর পেছনের কাজটা করছে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মানুষরা, এবং এখানে পায়োনিয়ারের ভূমিকা পালন করছে অনেক ক্ষেত্রেই বলা যায় যে রেনাটা লিমিটেড। আমরা আশা করছি যে এই কাজ অব্যাহত থাকবে, বাংলাদেশের রোগীরাই যেন আসলে সেই সুফলটি পায়। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।